এখন প্রত্যেকের যেহেতু ওই সন্তান একটি দুটি করে, নিজেদের সমস্ত চাওয়া এবং না পাওয়া সবটাই আমরা চাই তার মধ্যে দিয়ে যাক। তো এখন তাও অনেক সচেতনতা বাড়ছে, তাকে তার মতো করে বাড়তে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি বলা হয়। আমার চিকুনগুনিয়া হয়েছিল একটা ছবি করতে গিয়ে। 10 দিন ওই চিকুনগুনিয়া মানে 103.5 জ্বর নিয়ে আমি শ্যুট করেছিলাম। সারা গা দিয়ে র্যাশ বেরোচ্ছে, ইউরিন দিয়ে মাড়ি দিয়ে ব্লিড করছে। যদি কখনো কাজটা করতে গিয়ে মনে হয় আমি যা দিচ্ছি তার তুলনায় পাচ্ছি কম, তাহলেই তখন স্যাক্রিফাইসের জায়গাটা কমে আসতে থাকে। বহু ক্ষেত্রে আপনি নেগেটিভ ক্যারেক্টার করেছেন। এ তুমি কি বলছো মাসি? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে? এরকম কখনো হয়েছে যে লোকে আপনাকে সত্যি করে সেই ভিলেন ক্যারেক্টারটা মনে রেখেছে? ওই দেখো ওই বদমাইশটা মিঠুনের কাছে মার খায়, মুখ লম্বা বলে মুখে আঁচল চাপা দিয়ে মানে মাসিমারা খুব হাসছেন টাসছেন। এখন খুব একটা হিন্দি করতে আর ইন্টারেস্টেড নন, সেইটা কেন মনে হচ্ছে বারংবার? বাঙালি চরিত্রদের হিন্দি ফিল্মে না একটুখানি তখনও পারসনের প্রভাব চলছে আর কি। ওখানে এক ধুতি পাঞ্জাবি পরা, মুখ দিয়ে পানের কষ পড়ছে, মাঝখানে সিটি করার, মাঝে মাঝে উড়ি বাবা বলে। এইটা হচ্ছে বাঙালির চরিত্র। আমার কাছে স্বপ্ন ওটা নয় যে আমার কাছে এর সাথে বা এই প্রোডাকশন হাউসে বা এইখানে একটা ছবি করে ফেলতে হবে বা এনার সাথে স্ক্রিন শেয়ার করতে হবে। কারণ বেসিক্যালি অভিনয়টা যেই স্কেলেই হোক, আমার তো পারফর্ম করতে ইচ্ছে করবে সারাক্ষণ। নমস্কার, আজকের অতিথি রজতাভ দত্ত। সকলেই আপনারা তাকে চেনেন, দেখেছেন। তিনি এককালে একটি মিউজিকের ব্যান্ডেরও সদস্য ছিলেন। সেই কেরিয়ার এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে একটু ফানি আর একটু গুরুগম্ভীর সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের পডকাস্ট। তবে শুরু করার আগে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিরিয়ানিজমকে, আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড, যারা আজকের এপিসোড স্পন্সর। আপনারা যারা বিরিয়ানি লাভার, শ্রীরামপুরে চলে আসতে পারেন। এনাদের বিপি দৃষ্টির একটি বিশাল বড় 5তলা আউটলেট রয়েছে। আর যারা শ্রীরামপুরে একটি নতুন শপিং মল হয়েছে সেখানে আসবেন, তার জাস্ট পাশে মাহেশে ফ্রি কার পার্কিং সহ বিরিয়ানিজমের একটি আউটলেট রয়েছে। আপনারা বিরিয়ানি লাভাররা বিরিয়ানিজম ঘুরে যেতেই পারেন। আমি বাকি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চলুন এবার পডকাস্টটা শুরু করা যাক। অনেক ধন্যবাদ রবিবাসরীয় বিকেলে এবং ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছেড়ে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। যাই হোক, আপনার সাথে তো অনেক ইন্টারেস্টিং গল্প হচ্ছিল। আমি কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে শেষ করব সে বুঝতে পারছি না। তবে প্রথম যেটা আমার জানার থাকবে, যেটা আমি নিজেও খুব ইন্টারেস্টেড হলাম এটা জেনে, যে আপনি একটা মিউজিকের ব্যান্ডও চালিয়েছিলেন। এই স্টোরিটা দিয়ে একটু শুরু করতে পারেন? চালিয়েছিলাম বললে অন্যরকম শোনাতে পারে। আমাদের একটা অল অ্যাক্টার্স ব্যান্ড হয়েছিল। আমরা 9 জন বন্ধু মিলে শুরু করেছিলাম। ইনিশিয়ালি একটা দুটো শো ছাড়া 8 জন পারফর্ম করতাম। ওকে। তো ওই ব্যান্ডটার নাম তখন ছিল কুইনাইন। এবার কুইনাইন তখন আমরা নানা রকম ব্যাখ্যা দিয়েছিলাম কেন কুইনাইন, কিন্তু অ্যাকচুয়ালি 9 জন ছিল বলে কুইনাইন। তার আগে কথা ছিল যে ওটা 10 জনের দল হবে, একজন সেখান থেকে পরে সরে যায়, তখন নাম ঠিক হয়েছিল টেন্টেটিভ। এবং পরে দলটা দীর্ঘদিন চলার পরে যখন নাকি আস্তে আস্তে দল ভাঙছে, অনেকেই দল থেকে বেরিয়ে গেছে বা সবাই তো অ্যাক্টার, কাজেই সবসময় 9 জনের ডেট ম্যাচ করানোটা মুশকিল হয়ে যেত। 4 জন মিলে আমরা 2টো পারফরমেন্স করেছিলাম। তখন দেওয়া হয়েছিল নাম ভুঁইফোর। এটা শুধুই কথার মজা, কিন্তু আমরা ওই সময়টা দারুণ এনজয় করেছিলাম। এবং এটা আমি বলছি ওই 2003, 4, 5 এইরকম সময়। তখন ওটা কিন্তু হাইয়েস্ট পেড ব্যান্ড ছিল, কিন্তু আমরা হাতে এত সামান্য টাকা পেতাম যে বলার কথা নয়। কারণ 9 জন অভিনেতার মধ্যে ভাগ করা ছাড়াও আরও কিছু আমাদের মিউজিশিয়ান বন্ধু বান্ধবরা থাকতো, তারা এখন সব বিরাট দিকপাল। আমাদের একটা সিডিও বেরিয়েছিল, আমরা বিএফজেতে পারফর্ম করেছি। আমরা নর্থ বেঙ্গল ট্যুর করেছি এবিপির হয়ে। তা সেটা মানে খুব একটা চমৎকার ব্যাপার ছিল। এবং আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে, আমাদের দলের নিজস্ব গান, আমরা অন্য কারো গান গাইতাম না, কিন্তু 27টা গান ছিল। কাজেই একটা নতুন ব্যান্ডের পক্ষে 27টা গান থাকা চারটিখানি কথা নয় বলে আমার মনে হয়েছে। তারপরে কালের নিয়মে ওটা সবাই অ্যাক্টার বলেও দলটা আলটিমেটলি খুব টিকলো না। তার কারণ হচ্ছে
প্রথমে ঠিক হয়েছিল যে সবাই গান বাজনার চর্চা করবে, একে আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে বা আরেকটু পরিপুষ্ট করবে। কিন্তু পরে যেটা হলো সেটা দেখা গেল যে আমি আর খরার দুজন হচ্ছে একটু মানে সিনিয়র, হ্যাঁ আর বাকি যারা তুলনামূলকভাবে আমাদের থেকে একটু বয়স কম, তারা ঠিক সবসময় ওই চর্চাটায় অতটা উৎসাহ পাচ্ছে না। কাজে ক্ষেপের দল হয়ে গেল তখন, মানে শো এলে সবাই একসাথে সবাই হয়ে গান একসাথে, বাজনা হ্যাঁ। করি, আবার পুরোটা ভেঙে যায়, বসে বসে নিজেদের আর ইয়ে হচ্ছে না। কিন্তু ওই সময়টা দারুণ দারুণ কেটেছে। ধরুন বা আমি যদি এটা বলি যে একটা আর্টিস্টিক্যাল জার্নি আপনার যে রয়েছে, একটা শিল্পী হিসাবে দীর্ঘযাত্রা, থিয়েটার, তারপর ফিল্ম, এই থিয়েটারটা আপনার মানে ফিল্মে আসাতে কতটা সাহায্য করেছে বা অভিনয়টা শিখতে কতটা সাহায্য করেছে, আর আপনার থিয়েটারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? থিয়েটার তারপর ফিল্ম বলতে আমি কিন্তু থিয়েটার এখনো করে যাচ্ছি, মানে হ্যাঁ, থিয়েটারটা বন্ধ definitely, হয়নি, মানে definitely. এখনো আমি 5টা আলাদা নাটকে এবং বিভিন্ন দল থেকে অভিনয় করি। সাহায্য করেছে বলতে সাহায্য করবে বলে কিন্তু থিয়েটারটা শুরু করিনি, বরং তখন এরকম একটা ব্যাপার ছিল বা কিভাবে ঢুকেছিল জানি না, হয়তো কারো কাছে শুনেছিলাম, কথাটা ভাল লেগে গেছিল, অভিনয় বিক্রি করব না। কাজেই তখন তো আমরা যে গ্রুপ থিয়েটারে অভিনয় করতাম, যারা যারা সদস্য ছিলাম, সেখান থেকে তো পেমেন্ট পাওয়া যেত না, টাকা পয়সার ব্যাপারটা থাকতো না, গ্রান্টের ব্যাপার নেই, দলের বিক্রি অত থাকতো না। এইসব এখন প্রকার প্রতিষ্ঠিত দলগুলো তখন তৈরি হচ্ছে, সবে গড়ে উঠছে। আমরা প্রায়শই বলতাম যে পিল পিল করে দুজন ঢুকে পড়েছে দর্শক, হ্যাঁ, মানে হাউসফুল তো দূরের কথা, অনেক পরে সেসব দেখেছি। তা সেই সব সময় নিজেদেরই পকেটের পয়সা চাঁদা তুলে দিয়ে হয়তো সেটের টাকা জোগাড় করতে হচ্ছে, প্রত্যেককে 25টা করে টিকিট বেচতে হচ্ছে, কি পেপারের বিজ্ঞাপন এর টাকা জোগাড় করতে হচ্ছে, এবং অন্যান্য খাটাখাটিও করতে হচ্ছে, মানে নিজের থিয়েটারের দলের পোস্টার, নাটকের পোস্টার নিজেরাই মারছি রাস্তায় ঘুরে ঘুরে রাত্রিবেলা, এইগুলোও হয়েছে। তার পরবর্তীকালে সেই সময়টায় ওই থিয়েটার করতে করতে একটা চাকরি, একটা কোম্পানিতে বছর 3 চাকরি করেছিলাম। কত সাল তখন? 90 থেকে 93, 92, 90 থেকে 92 এন্ড, 3 বছর। তাই 3 বছর চাকরি করতে করতে আমার মনে হলো যে সাফোকেট করছে, চাকরিটা করতে পারছি না, তো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মনে হলো তাহলে যদি আমি আর অন্য কোনো চাকরিতে না ঢুকতে চাই, তাহলে আমাকে ওই অভিনয়টাই বিক্রি করতে হবে। এই ভেবে তখন আস্তে আস্তে চেষ্টা করা যে ওই থিয়েটারের পাশাপাশি আমি আর কি করে অন্য কাজটা করতে পারি। কিন্তু তখন তো এত ওটিটি প্ল্যাটফর্ম তো দূরস্থান, চলচ্চিত্র অনেক দূরের জগৎ, বেতার একটা দারুণ ব্যাপার, কিন্তু মানে অডিশন দিয়ে ঢুকতে হয়, অত ইজি নয়। প্রাইভেট চ্যানেল তখন সবে তার 2-3 বছর বাদে এলো, 93-এ আলফা বাংলা নাম দিয়ে জি প্রথম এলো ছোট একটা স্লট নিয়ে। তা সেই সময়টায় তখন আমি কখনো একটু বোর্ড থিয়েটার করছি, কখন ওয়ান ওয়াল বলে একটা যাত্রার মতো একটা ফরম্যাট ছিল, এখন উঠে গেছে, সেটাই করছি। আর এই থিয়েটারের থেকেই আমার বিভিন্ন যে অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট, ফিল্মের বিভিন্ন, তখন খুব ডিরেক্টররা থিয়েটার দেখে দেখে ছেলে মেয়েদের ওখান থেকে স্পট করত। আচ্ছা, মানে প্রথম হুইল চেয়ারে তপন সিনহা আমাকে সুযোগ দেন, একদমই নির্বাক প্রায় একটা চরিত্র এবং 2-2.5 মিনিটের, সেটাও কুচি কুচি করে সারা ছবিতে ছড়ানো। আমি নিজেকে দেখে মানে এখন খুঁজে পাওয়াটা শক্ত হয় আর কি হুইল চেয়ারে। সেটা উনি যদুবংশ বলে একটা স্বপ্ন সন্ধানী নাটক দেখতে গিয়ে আমাকে ওখান থেকে বাছেন। আবার ওটারই প্রথম পার্থ স্বপ্ন সন্ধানী থেকে যখন করছি, উনি আমাকে আজব গায়ের আজব কথা, আমার প্রথম যে দীর্ঘ চরিত্র, যেটা মানে মূল একটা চরিত্রে আমি কাজ করার সুযোগ পাই, সেটাতে উনি আমাকে সুযোগ দেন। এই রকমভাবেই অনসম্বলে যখন কাজ করছি সোহাগ সেনের, তখন অপর্ণা সেন দেখতে এসে আমাকে পারমিতার একদিনের জন্যে বাছাই করেন। তার পরবর্তীকালে উইঙ্কল টুইঙ্কল যখন করছি, ব্রাত্য বসুর লেখা নাটক, ব্রাত্য তখন একটা থিয়েটার করলো মিডল রোড ফিল্ম, রাস্তা বলে, সেটার মূল চরিত্রে ব্রাত্য আমাকে কাস্ট করে। সেটায় মিঠুনদা একটা ক্যামিও চরিত্র করতে এসেছিলেন 4টে সিনের। মিঠুনদা তারপরে বারুদ বলে একটা কমার্শিয়াল ছবিতে যখন উনি পাঠ করছেন, উনি সাজেস্ট করেন যে একটা নতুন ছেলেকে দেখেছি,
ওকে নিতে পারো, কারণ কেউই ডিরেক্টর বলুন বা প্রডিউসার বলুন কেউই তখন আমাকে সেরকমভাবে চেনে না। এবং তারপর তখন ওই ছবিটা যেহেতু খুব ব্যবসায়িক সাফল্য পায়, তারপরে একটা দীর্ঘ কমার্শিয়াল ছবির যাত্রা চলতে থাকে প্রায় 10-15 বছর। তা এইরকমভাবে আর কি থিয়েটার, মানে অফকোর্স আমার আপনি তো হিন্দিতেও বেশ কিছু ফিল্মে, হ্যাঁ, কিন্তু সেগুলো থিয়েটার থেকে নয়। তখন আস্তে আস্তে মানে তার আগে আমি যদি খুব ভুল না করে থাকি, বাঙালি চরিত্রদের হিন্দি ফিল্মে না একটুখানি তখনও পড়োশনের প্রভাব চলছে আর কি। ওখানে এক ধুতি পাঞ্জাবি পরা, মুখ দিয়ে পানের কষ পড়ছে, মাঝখানে সিটি করা, আর মাঝে মাঝে উড়ি বাবা বলে, এইটা হচ্ছে বাঙালির চরিত্র তখন। এবং মূলত একটু বোকাশোকা বা একটু বিশ্বাসঘাতক এরকম চরিত্রে দেখা যেত। আমার ধারণা ওই 2007-8 থেকে এই সিনারিওটা কিংবা তার একটু আগের থেকে বদলাতে থাকে। তার কারণটা আমার মনে হয় ইকোনমিক্স, কারণ ইস্টার্ন রিজিয়ন তখন বোধহয় বেটার বিজনেস দিতে শুরু করে। কাজেই তখন বা তাদের মনে হয় যে এই ইমোশনটাকে ক্ষুণ্ণ করাটা উচিত হবে না, এটাকে হয়তো ভুলভাবে নিচ্ছেন সিনেমাটা ওখানেই চলবে। তা সেই ভেবে হয়তো, আমি জানি না, এটা আমার ব্যাখ্যা, আস্তে আস্তে বাঙালি চরিত্রটা তখন একটু কলকে পেতে থাকে, যারা একটু মূল চরিত্র, যারা অতটা হাস্যকর নয়, যাদের পায়ের তলায় একটু জমি রয়েছে। এবং সেরকম একটা কাজে প্রথম আমার কাছে 2008-এ অফার আসে কামিনে, এবং সেটা অডিশন দিয়েই আমাকে কাজ পেতে হয়। তারপর ওই একটা থেকে আরেকটা এরকম করে করে আরও বেশ 5-6-7টা কাজ করেছি আমি। তো সেইগুলোর ওরকম একটা জার্নি। মানে ওইগুলো আপনার এই ফিল্ম দেখি আস্তে আস্তে কন্ট্যাক্ট হয়, যেগুলো বাংলায় ফিল্ম আপনি করেছিলেন? বাংলায় ফিল্ম দেখে নয়, প্রথমটা অডিশন দিয়ে, তারপরে কখনো অডিশন হচ্ছে, কখনো হয়তো যেরকম আমাকে তারপরে একথিডাইনের জন্য যখন ডাকা হয়, একথিডাইনে আমার চরিত্রটা অন্য কেউ আগে করছিলেন, তো সেটা বোধহয় বিশালজির পছন্দ হয়নি, তো সেটা বদলে উনি আবার রিশুট করিয়েছিলেন আমাকে ডেকে। এবং তখন যেহেতু আমি আগে কাজ করেছি এবং উনি খুবই উচ্ছ্বাস করেছিলেন তখন, সেই সূত্রে আমি তখন অটোমেটিকলি ওনার কাছ থেকে ডাক পাই, কারণ মাঝখানে আমি আরেকটা ডাক পেয়েছিলাম যেটা করতে পারিনি। আচ্ছা, সাত খুন মাপের জন্য উনি আমাকে ডেকেছিলেন, কিন্তু আমি তখন অন্য একটা বাংলা ছবি করছি, সেই ছবিটার নামই শোনেনি প্রায় কেউ, হ্যান্ডকাফ বলে একটা ছবি। আচ্ছা, কিন্তু সেটা ডেট ক্ল্যাশ করে যায় বলে আমি বলি যে আমি করতে পারছি না। মানে বাংলা ফিল্মের জন্য হিন্দি ছেড়েছেন এরম মানুষ কিন্তু কম আছেন। না, হয়তো আরও আছেন, আমরা হয়তো জানতে পারি না, কারণ আমি জানি বেনুদা মানে সব্যসাচী এটা একাধিকবার করেছেন। আসলে অনেক সময় না প্রফেশনালিজম কথাটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মানে কেউ ধরুন টাকা পয়সা যেটা চাইছে সেটা প্রডিউসারের পছন্দ হচ্ছে না, বা অন্য কোনো একটা টার্মস সে রেখেছে, সেখানটায় তখন অনেক সময় তাকে হয়তো শুনতে হয়, আমি দেখেছি আমার কলিগদেরও, বড্ড প্রফেশনাল হয়ে যাচ্ছে। যেন প্রফেশনাল হওয়াটা একটা খারাপ দিক। প্রফেশনালিজমের তো কতগুলো অন্য দিক থাকে, সেগুলোর মধ্যে যেরকম পরে আমার চিকুনগুনিয়া হয়েছিল একটা ছবি করতে গিয়ে, 10 দিন ওই চিকুনগুনিয়া মানে 103 জ্বর নিয়ে আমি শ্যুট করেছিলাম, সারা গা দিয়ে র্যাশ বেরোচ্ছে, ইউরিন দিয়ে মাড়ি দিয়ে ব্লিড করছে, কমেডি ছবি। তা এই ছবিটা যে আমি করে যাচ্ছি, বা আমার একটা শুটিং করতে গিয়ে পা ভেঙে গেল, তারপরেও আমি 4 ঘন্টা শ্যুট করলাম সেই ভাঙা পা নিয়ে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছিল। তখন যদি আমি চলে যাই পা ভাঙার জন্যে, তাহলে ওই ছেলে মেয়েদের পক্ষে ওই বাড়িটা আর ভাড়া করা সম্ভব না, ক্যামেরা ভাড়া করা সম্ভব নয়। এখানটায় সোট ঢুকে গেছিল, তারপরে আমি স্টিচ করাতে যেতে পারিনি, তার কারণ সানডাউন হয়ে যাচ্ছে, ক্যামেরা পরের দিন চলে যাবে। তা এগুলোও প্রফেশনালিজমের মধ্যে পড়ে। সেটাকে তখন অতটা গুরুত্ব দিয়ে হয়তো আবারও হয়তো সেটা যদি বম্বেতে কেউ গল্প শোনেন, সেটাকে খুব বড় করে হয়তো সেটাকে মহান করে দেখা হয়। আমি বলছি মহান কি মহান নয় সেটা আমি জানি না, কিন্তু এগুলোই প্যাকেজের মধ্যেই পড়ে, কারণ তুমি দায়বদ্ধ, অনেক বড় একটা টাকা তোমার ওপর লগ্নি হয়ে রয়েছে, এতজনের ক্ষতি করাতে পারো না যদি তোমার সাধ্য থাকে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু প্রফেশনালিজমের মধ্যেই পড়ে, কিন্তু ওটাকে তখন
তুমি বড্ড প্রফেশনাল হয়ে যাচ্ছ বলে কখনো নিন্দে বন্ধ করা বা করা হয় অতটা ইয়ে করেও বলা হয় না। না, এইটা কোথাও কি মনে হয় না যে এই যে কমিটমেন্ট টু দ্য ওয়ার্ক, এটা তো এক তো সব আর্টিস্টদের ক্ষেত্রে থাকে না। আর আমি বেশ কয়েকজন বন্ধু বান্ধবদের সাথেও কথা বলছিল যারা নতুন প্রোডাকশন হাউসে আসছে, ওরা বলছে যে এখন এই যে ডেডিকেশন সেটা অনেকটা কমে আসছে। আপনার কি মনে হয় যে এটা ঠিক? সব গল্প তো সবার কাছে পৌঁছয় না, আমার কাছে হয়তো পৌঁছয়নি। আমার ধারণা এখনকার যে ছেলেমেয়েরা আসছে তারাও খুব ডেডিকেটেড। অ্যাকচুয়ালি যে কাজটা করছে সেই স্বপ্নটা তার কাছে কতদিনের স্বপ্ন ছিল আর কাজটা করতে কতটা ভালো লাগছে তার উপরে স্যাক্রিফাইসগুলো এমনি আসে। আর যদি কখনো কাজটা করতে গিয়ে মনে হয় আমি যা দিচ্ছি তার তুলনায় পাচ্ছি কম, তাহলেই তখন স্যাক্রিফাইসের জায়গাটা কমে আসতে থাকে। মানে পুরোটাই প্রত্যেকে নিজের মনে তো একটা হিসেব করে। এবার যদি তার কাজটা করতে গিয়ে মনে হয় যে এটাই তো চেয়েছিলাম বা এটার জন্য তো এটাই করার কথা, তাহলে তার মনে হবে না যে সেটার জন্য বিরাট স্ট্রাগল হচ্ছে, বিরাট স্যাক্রিফাইস হচ্ছে। এটা তো ঠিক যে অনেক সাধারণ জিনিসকেই আমরা কখনো কখনো একটু খাটো করেও দেখি, আবার কখনো বাঙালি একটু সুপারলেটিভে বিশ্বাসী, সবসময় অসাধারণ হয়েছে বলবে, কি হলো জঘন্য। হ্যাঁ, মানে গালাগালি এবং প্রশংসা দুটোর ক্ষেত্রেই একটু মাত্রা জ্ঞান কম থাকে। আপনার থেকে একটা গল্প শুনবো, সেটা হচ্ছে আপনি রিসেন্টলি একটা তেলেগু ফিল্মে কাজ করছেন, সেই গল্পটা একটু শুনবো। আচ্ছা, গল্পটা মানে আমি কাজের কাজেরই গল্প, ইয়েটা খুব বলতে পারবো না, তার কারণ এখনো যেহেতু ছবিটা রিলিজ নয় এবং তাদের নানা রকম প্যাঁচ পয়জা থাকে আইনি। ছবিটার নাম হচ্ছে পেড্ডি, রামচরণ সেটার নায়ক, এবং এটা আমার প্রথম তেলেগু ছবি, মানে সাউথ ইন্ডিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজে আমার প্রথম ছবি, এবং বিগ স্কেল। মানে এআর রহমান মিউজিক করছেন, অলরেডি চিকরি গানটা ভাইরাল, হয়তো অনেকেই দেখেছেন। এবং আমি নিজে কখনো এত বড়, মানে আমি বেশ কিছু হিন্দি প্রোডাকশনে কাজ করেছি, সেগুলো বড় মাপের হয়তো, কিন্তু এত বড় প্রোডাকশনে আমি এর আগে এতটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ এতটা ইনভেস্টমেন্ট, স্কেল, মানে ধরুন 500 জুনিয়র আর্টিস্ট কাজ করছে একটা সিনে, সেটা বড় কথা নয়। 500 জুনিয়র আর্টিস্ট এখানেও কাজ করে, তারা প্রত্যেকে অভিনয় করতে পারেন। শুধু তাই নয়, তাদের প্রত্যেককে সেই সম্মানটা দেওয়া হচ্ছে, এইটা দেখার মতো। এখানটায় ওই অর্থনৈতিক হায়ারার্কি অনুযায়ী না, সব জায়গা থেকে অসম্মান বলুন বা ওইগুলো একটু 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 করে যে বদলাতে থাকে, এখানে কিন্তু সেই প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া হচ্ছে। যিনি মেকআপ অ্যাসিস্ট্যান্ট তিনি প্রত্যেককে রিটাচ করছেন, প্রত্যেককে খাবার দাবার সে পাচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে, এবং তারা প্রত্যেকে সম্মানজনকভাবে সেই প্রফেশনের মধ্যে বিলং করছেন, শিল্পী হিসাবে বিলং করছেন, এবং তারা প্রত্যেকে ইনপুটস দিচ্ছেন, প্রাণপণে খাটছেন, এবং সেটার ওই পুরোটাই তাদের মাথায় ছবিটাকে এত মহান করে দেখা হয় যে সেটা তাদের মধ্যে তারা মহান কিছু করছেন ভেবে করছেন না, জানেন এটাই তাদের করার কথা। আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। বহুদিন আগে আমি একটা বাংলা ছবি করতে গেছিলাম ভাইজ্যাগে। এরকম একটা পাহাড়ি রাস্তা, সেটার মধ্যে রাস্তা ব্লক ঠক করে আমরা কাজ করছি। অনেক সময় যেটা হয়, পারমিশন আমাদের ইউনিটগুলো ঠিকঠাক নেয় না, ও ধারে ম্যানেজ করিব টাইপের একটা ভাব থাকে। দুটো গাড়ি এসে থামলো, পেছনের গাড়ি থেকে লাফিয়ে সিকিউরিটি নামলো, হাতে একদম কার্বাইন টারবাইন নিয়ে, প্রায় সব ছুঁড়ে ফেলে দেবে তারা। মানে আমরা বুঝতে পারলাম যে খুবই বড় কেউ একজন ইয়ে রয়েছেন। তারপর একজন মহিলা নামলেন, খুব ছোটোখাটো চেহারা, তার পুরো ফ্যামিলি নিয়ে। তিনি প্রশাসনিক খুব বড় একজন অধিকর্তা, এবং তার পেছনের গাড়িটা পুরোটা তো সিকিউরিটি ফোর্স। তিনি এসে জিজ্ঞেস করলেন কি হচ্ছে, জিজ্ঞেস করলেন কোন ভাষার ছবি, তারপর গোটা ফ্যামিলি নিয়ে ওই রাস্তাটা দিয়ে হেঁটে চলে গেলেন। কাজে সম্মানটা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেককে করা হয়, ওটা একতরফা নয়। সিনেমা সম্বন্ধে যে ওই শ্রদ্ধা এবং সম্মানটা রয়েছে, সেটা প্রত্যেকে, ওটা একটা উৎসব, তার জীবনের একটা সংস্কৃতির অংশ, এরকমভাবে সেলিব্রেট বা সাধনা। কাজেই সেটা তখন প্রত্যেককে না অন্যরকমভাবে চালিত করে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি।
আমি হিন্দির থেকে এই কাজটা করতে গিয়ে কমফোর্টেবল বেশি ফিল করি। হিন্দিতে আমার হ্যাঁ। ভয়ঙ্কর ট্রমাটাইজ হয়ে থাকি আমি, কারণ আমার প্রথমত মনে হয় যে প্রত্যেকেই মোটামুটি একটা এক্সপেক্ট করছেন আমি হিন্দিটা বলবো, ভুলে যাব না। আমার হিন্দির ডিকশন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার ধারণা যে অডিশন দিয়ে তারা আমাকে নিয়েছেন, কাজেই তাদের একটা খারাপ হিন্দি যেন একটা দরকার বলেই তারা নিয়েছেন। আমার ভালো হিন্দি বলার কোনো দায় নেই। কিন্তু সিনের যে চাপটা থাকে, প্রত্যেকটা ভাষার না রিদম আলাদা হয়। বাঙালি একটু ঠায় কথা বলে, 2-3টে শব্দ বলে বলে একটু থামে, একটু মাঝখানে এক্সপ্রেস করে নিজেকে, আর একটা গোল গোল ভাব তো থাকেই উচ্চারণের। হিন্দির স্পিডটা আলাদা, অভিনয় স্পিডটা আলাদা, সাউথের আরও আলাদা। মানে ওই শক্ত একটা ভাষায় ধরুন একটা 1.5 লাইনের সংলাপ, এই 1.5 লাইনের মধ্যে পুরোটাই একদমে এবং প্রচণ্ড স্পিডে বলার একটা ব্যাপার থাকে, থামাথামির ব্যাপারটা থাকে না। সাউথের ক্ষেত্রে মানে আরও ফাস্ট হয়ে যায়। তা সেই ব্যাপারটার জন্যে আমার হিন্দিতে করতে গিয়ে মনে হয় যে গোটা ইউনিট এক্সপেক্ট করছে যে আমি যখন Perfect নাকি আমাকে করবো। কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে উড়িয়ে ঠুড়িয়ে, কাজেই নইলে মনে হয় ঢ্যাঁড়সকে নিয়ে আসা হলো কেন। সাউথে আমার মনে হয় একটা লোক এক্সপেক্ট করছে না আমি ওটা বলতে পারবো, এবং প্রত্যেকটা লোক প্রায় মানে তুলোয় মুড়ে রাখছে আর কি, একদম বাচ্চার মতো তারা ইয়ে করছে, সারাক্ষণ উৎসাহ দিচ্ছে, আর অসাধারণ হচ্ছে বলে যাচ্ছে কানের সামনে। কাজেই এটা এত একটা চমৎকার, মানে একজন অভিনেতাকে একটা আনন্দ দিতে থাকে যে ওটা সত্যি চেরিশ করার মতো। মানে আপনি ধরুন যে অভিনয় যে ডায়লগস গুলো আছে এগুলো তো তেলেগুতেই আছে আপনার। তেলেগুতে আছে, আমাকে তিনটে ভার্সন পাঠানো হয়েছে। একটাই আমাকে তার মানেগুলো ইংরেজিতে করে একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, যে আমি নায়কের সাথে যে কথা বলছি তার মানে কি, আমার কথাগুলোর মানে কি। পাশাপাশি আমি আরেকটা স্ক্রিপ্ট পেয়েছি যেটা হচ্ছে রোমানে লেখা তেলেগু ভাষার, তাতে আমি মোটামুটি তাদের উচ্চারণের ধরনটার একটা আঁচ করতে পারছি, পুরোটা নয়। রোমানে লেখা? রোমানে, ইংরেজিতে লেখা। আচ্ছা, ইংরেজিতে লেখা, আমরা রোমানেই বলি আর কি। আচ্ছা, আচ্ছা। হিন্দিতেও আমরা মানে ইংরেজি স্ক্রিপ্টই পাই। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আমার পেছনে ডেডিকেট করে দেওয়া হয়েছিল সারাক্ষণ ওই প্যাম্পার করার জন্যে। তিনি আমাকে আগের থেকেই ডায়ালগগুলো রেকর্ড করে পাঠাতেন যে অ্যাকচুয়ালি উচ্চারণ কীরকম হওয়া উচিত। কাজে আমি 3টে পাশাপাশি রাখতাম, কানে হেডফোনে হচ্ছে ওটা, আর একটায় আমি দেখছি যে লেখাগুলো কি, আরেকটা আমি দেখছি মানেটা কি। এইটা করে আমি নিজেকে প্রিপেয়ার করছি। ওকে। এত কস্টিং একটা পুরো একটা দিনের যা খরচা, মানে এক দিনের খরচায় সম্ভবত আমার দুঃখিনী বাংলার 2 থেকে 3টে বাংলা ছবি হয়ে যায় এক দিনের খরচায়। সেখানটায় আমার মনে হচ্ছে টাইম ইজ মানি। আমি যদি একটা ডায়লগে হরকাই, তাহলে প্রত্যেকটা লোকের ইরিটেটেড হওয়ার ইয়ে রয়েছে যে কেন লোকটা প্রিপেয়ার্ড হয়ে আসেনি। সেখানটায় নায়ক পর্যন্ত বলছে এটা ব্যাক টু আছে, আপনি হিন্দিতে বলে দিন, যখন নাকি আপনার প্রেফারেন্সে থাকবে তখন আপনি তার আগে প্রিপেয়ার করে নেবেন। এটা মানে খুবই খুবই মানে কি বলবো, খুবই ইমোশনাল হয়ে যাওয়ার মতোই আর কি। তারা এতটাই, এবং তারা ডাবিংও করিয়েছেন আমায় দিয়ে, হয়তো সেটাই রাখার চেষ্টা করবেন সেটাও, কারণ মানে তাতে আমার মনে হয়েছে যে আমার হয়তো এক্সপ্রেশন বা এটাও ইমোশনটা হয়তো তাদের ভাল লাগছে বা কণ্ঠস্বর তাদের ভাল লাগছে। সেটা তাছাড়া হচ্ছে যে যিনি অ্যাক্টর থাকেন তার তো একটা এক্সপ্রেশন বা ইমোশন থাকে। অনেক সময় কিন্তু তারা মানে ডেফিনেটলি তো ডাবার কাজ করবেনি, কারণ 12টা ল্যাঙ্গুয়েজে ছবিটা রিলিজ করবে। কাজেই কিন্তু তারপরেও তারা বলছেন যে আমরা করিয়েছি বলে তিনি আমাদের মানে আমাকে একটা গাইড দিলেন, কিন্তু বলছেন যে আমরা চেষ্টা করব তোমারটাই রাখতে, তার কারণ আমরা তো দেখাচ্ছি তোমার রজতাভ দত্তই নেম প্লেট রয়েছে আমার। আচ্ছা। কাজেই বলছে যে আমরা তো ব্রোকেন তেলেগুই চাইছি, তাহলে আমরা অন্য কাউকে দিয়ে কেন ব্রোকেন তেলেগুটা বলাবো, তুমি বললে তো এমনিতেই তোমার উচ্চারণের টানটা থাকবে, কাজেই আমরা তাহলে তোমারটাই ইয়ে করব। তা সেইগুলো মানে তখন খুবই মানে ইয়ে করার, মানে আপনি এই কতদিন ধরে ওখানে শ্যুটটা চলেছে? 2-3টে পার্টে যেতে হয়েছে আমার। আচ্ছা। কারণ ম্যাসিভ কাজ, তার আগে পরের অনেক ইয়ে রয়েছে। তা আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনি এই যে এখন খুব একটা হিন্দি করতে আর ইন্টারেস্টেড নন, সেইটা কেন মনে হচ্ছে বারংবার? হিন্দির জগৎটা না আমার এখনও খুব নির্জন লাগে। মানে ওই পার্টটুক
করার সময়টুকু ছাড়া সারাক্ষণ একটা মেকআপ ভ্যানে একা বসে থাকছি। হুম তারপর সন্ধেবেলা প্যাকআপ হওয়ার পরে একটা হোটেলে গিয়ে একা বসে থাকছি, হুম আমার দম আটকে আসে। আমি এখানটা সারাক্ষণ যেরকম কথা বলতে পারছি সবার সাথে, আমি ভ্যান থেকে নেমে গিয়ে আমার প্রত্যেক কলিগের সাথে, কাস্ট অ্যান্ড ক্রু যারা রয়েছে, যারা টেকনিশিয়ান রয়েছে, তাদের সাথে কাঁধে হাত দিয়ে বসে গল্প করছি, কখনো কখনো তাদের সাথে খেতে বসে যাচ্ছি। তাদের আমি এতদিন ধরে চিনি, তারা আমায় চেনে, তাদের সাথে বিভিন্ন খবর বা তাদের পরিবারের হতে পারে, ইন্ডাস্ট্রির হতে পারে, বা অন্য কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি। সেক্ষেত্রে ওই নির্জনতাটা আমার এই সময় এসে আমার কাছে মনে হয় যে আমাকে যে দাম দিতে হচ্ছে হুম সেটার জন্য আমি প্রস্তুত নই। আমি কলকাতায় এসে কি বিরাট কলকাতায় ঘুরে বেড়াচ্ছি? হয়তো নয়, কিন্তু আমার ওই সোফার কোণটায় বসে আমার কাছে বই পড়া, গান শোনা বা আমার বাড়ির মানুষের সাথে সময় কাটানোর যে কমফোর্টটা, সেটা আমার কাছে অনেক বেশি প্রিয়। 2 নম্বর আরেকটা খুব বড় ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে ওই এতদিন ধরে এখানে কাজ করার জন্যে আমি যেই কাজ করুন এখানটায় নায়ক, আমার কোনো ব্যক্তিগত সুবিধে অসুবিধে বা ডেটের যদি কোনো সমস্যা হয়, সেগুলো নিয়ে যদি কোনো ক্ল্যাশ করে যায়, আমি তাদের ব্যক্তিগতভাবে হয়তো ফোন করতে পারি, প্রোডাকশন ইউনিটে বা প্রডিউসারকে। তাদের প্রত্যেককেই আমি এত বছর কাজ করার জন্যে চিনি। পারপক্ষে করি না, কিন্তু আমি বলছি ওই কমফোর্টটা দেয় যে আমি চাইলে করতে পারবো। কিন্তু ওখানটায় আমি এক্সপেক্ট করতে পারি না অমিতাভ বচ্চন, রণবীর কাপুর বা শাহরুখ খান আমার একটা অসুবিধার জন্য তার ডেটটা ইয়ে করবেন। হুম হ্যাঁ, এক্সপেক্ট করার কথাও নয়। এবং তারা বম্বেতে একটা অসম্ভব দিন ব্লক করার ব্যাপার থাকে। মানে ধরুন এরকমভাবে ইয়ে করা হয়, আপনি জুন আর জুলাইটা রেখে দেবেন, শুটিং কদিন, ওই সময়টায় আপনার 7-8 দিন পড়ছে। হ্যাঁ, আমি বললাম আমি তো 6টা ছবি করে ফেলবো ভাই। মানে আমার কাছে স্বপ্ন ওটা নয় যে আমার কাছে এর সাথে বা এই প্রোডাকশন হাউসে বা এইখানে একটা ছবি করে ফেলতে হবে বা এনার সাথে স্ক্রিন শেয়ার করতে হবে। আমি তার মধ্যে হয়তো থিয়েটার করে ফেলবো, আমার মানে 3টে শো করে ফেলবো। কারণ বেসিক্যালি অভিনয়টা যেই স্কেলেই হোক, আমার তো পারফর্ম করতে ইচ্ছে করবে সারাক্ষণ। তার একটা কোনো বিশেষ কাজের জন্য তারও ভালো মন্দ অনেক যুক্তি রয়েছে, আমি বলছি না যে আমারটাই। তার কারণ অনেক সময় হয়তো আমাদের খারাপ ভালো মিশিয়েই অনেক কাজ করতে হয়, সেগুলো সবকটা হয়তো করতে যে আমার ভাল লাগছে তাও নয়। কিন্তু তাও না, ওই ফ্লোরে গিয়ে দাঁড়ানো, শ্যুটটা করতে যাওয়া, এগুলোর মধ্যে একটা ওই মানে কেউ একটা অফিস করছেন ধরুন, হুম তাকে হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে ডেকে অফিস যদি করানো হয়, তাহলে তার যে চাপটা পড়বে আর কি। হ্যাঁ, আপনি ধরুন বলিউডেও কাজ করেছেন, তেলেগু ফিল্মেও কাজ করলেন বা করছেন, সেখানে ধরুন বাংলা, এই বাংলা তো ভারতবর্ষের একটা পরিচিত ভাষা, কলকাতা বহু পুরনো শহর। কোথাও কি মনে হয় না যে কোন কারণটা হলো যে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি, সেটা প্যান ইন্ডিয়া এখনো পর্যন্ত যেতে পারলো না? সে একটা নির্দিষ্ট রিজিয়নে শুধু বাঙালিরা এটা দেখছে। প্রত্যেকটা ব্যবসারই তো একটা উত্থান পতন থাকে, তার বিভিন্ন কারণ থাকে। বাঙালি এক সময় ব্যবসা করেছে চুটিয়ে, এখন বাঙালির হাতে ব্যবসা নেই। ঠিক সেরকমভাবে ছবিও এক সময় বাঙালি চুটিয়ে করেছে। বাংলা ছবি তখন ভারতের নানা ভাষায় রিক্রিয়েট করা হচ্ছে, হিন্দিতে তো বটেই, অন্যান্য জায়গাতেও হচ্ছে, এবং এখান থেকে টেকনিশিয়ানরা গিয়ে তাদের তৈরি করছেন, কাজ শেখাচ্ছেন, এরকম তো প্রচুর রয়েছে। তারপরে একটা সময় হতে থাকলো বাংলা যে ছবি হতো, সেই ছবি মূলত হতো মধ্যবিত্তদের কথা ভেবে। মধ্যবিত্ত ক্লাসটা অ্যাবলিশ করে যেতে থাকলো, নিম্নবিত্ত আর উচ্চবিত্ত এইরকম একটা জায়গায় ক্রমশ আমাদের সমাজটা চলে আসতে থাকলো। যারা উচ্চবিত্ত তারা ক্রমশ বাংলা শিক্ষা থেকে সরে যেতে লাগলো, কারণ তাদের আগের জেনারেশন কোথাও হীনমন্যতা নিয়ে তাদের জীবনযাত্রা কাটাতে হয়েছে, যে ইংরেজিটা ততটা ভালো না প্রস্তুতি থাকার জন্যে তাকে জীবনে অনেকগুলো ঝামেলায় পড়তে হয়েছে, তার সন্তান সন্ততির যেন সেটা না হয়। এর ফলে যেটা হলো, ছোটবেলা থেকে ইংরেজিটাকে ভালোবাসাতে
শুরু করানো হলো। আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, একজন করে বয়স্ক মানুষ এই পৃথিবী থেকে আজকে চলে যাওয়া মানে বাংলা নিউজ পেপারের আরেকজন করে পাঠক চলে যাওয়া। 100%। হ্যাঁ, কারণ পরবর্তী প্রজন্ম আর কেউ পেপার পড়বে পড়ছে না তো, না। আর একজন একজন করে চলে যাচ্ছেন। ঠিক সেরকমভাবেই মধ্যবিত্ত ক্লাস যখন নাকি তুলনামূলকভাবে একটা অন্যরকম সমাজ ব্যবস্থার মধ্যে চলে এলো, তখন যারা ওই ইংরেজি শিক্ষায় ছোটবেলা থেকে বড় হচ্ছে, তাদের ঠাকুরমার ঝুলিটা হলো হ্যারি পটার। হুম। তারা যে সিনেমাটা দেখতে শুরু করলো, মোবাইলটা চলে এসছে, সারা পৃথিবীর ছবি খুলে গেছে, কাজেই সে ইংরেজি ছবি দেখতে শুরু করলো। হুম। কাজেই মেধার যে জার্নিটা, তার কাছে স্বপ্ন থাকলো বেশিরভাগ ক্ষেত্রেই, যে আগে তো ছোটবেলা থেকে একজন কোনো একটা কিছু দেখে তার মনে হতো যে বড় হয়ে আমি ওটা হব। হুম। হ্যাঁ, হুম। যে অনেকে যেরকম সমাজ বদলে দেওয়ার জন্য থিয়েটার করতে এসছে, আমার কিন্তু থিয়েটার করতে আসার স্বপ্নটা মনে হয়েছিল একজন অভিনেতা স্কিল দেখে, যে একজন আঙুল তুলে বলছেন হাসো, দর্শক হাসছে, আঙুল তুলে বলছেন কাঁদো, দর্শক কাঁদছে। আমার ওই ম্যাজিকটা শিখতে ইচ্ছে করতো। হুম। তো সেই স্বপ্নটা যে তৈরি হবে, তার সামনে সেই স্বপ্নের বদলে তো অন্য স্বপ্ন তৈরি হচ্ছে। সে ব্র্যাড পিটকে দেখে হয়তো ভাবছে, সে জনি ডেপকে দেখে ভাবছে। কাজেই তার ক্ষেত্রে সে যখন বুঝতে পারলো এটা তার ভাষা সংস্কৃতি নয়, কাজেই এই আমাদের এখান থেকে বাংলা ভাষার দর্শক ক্রমশ গুটিয়ে যেতে লাগলো। এবং 3টে চেন আগে যেটা হতো, শহরে ফার্স্টে ছবি হলো, তারপর সেই ছবিটাই মিনার বিজলি ছবিঘর, এখান থেকে 6 মাস চলে একটা ছবি জুবলি টুবলি করলো, অমুক হলো, এখান থেকে উঠে গিয়ে সেই রিলগুলোই গেল মফস্বলে, তারপর সেইখানে আবার দেখার পরে চলে গেল আরো প্রত্যন্ত গ্রামে। এখন পুরোটা একসাথে খুলে দেওয়া হচ্ছে, 80টা শো হচ্ছে। যেই মুহূর্তে 80টা শো একসাথে হচ্ছে, সেই মুহূর্তে ওই ইনফ্লুয়েন্স করাটা কিন্তু ঢেউয়ের মতো আর যাচ্ছে না। কাজেই পরপর অনেকগুলো ঢেউ এসে, এবং লাস্ট 3টে পেরেক পড়লো প্যান্ডেমিককে, সেটা হয়ে গিয়ে এখন একটা ভিশাস সার্কেলে আটকে গেছে। মানে বাজেট কম বলে বাজেট কমিয়ে আরও ছোট ছবি তৈরি হচ্ছে, কম বাজেটের ছবি হচ্ছে বলে দর্শক আরও দেখতে চাইছে না, কারণ এখন ভিজুয়াল এক্সট্রাভ্যাগেন্সা ছাড়া হলে গিয়ে কেউ ছবি দেখতে চাইছেন না। কোথাও গিয়ে মনে হয় যে ছবি নিয়ে এক্সপেরিমেন্ট বা স্ক্রিপ্টের অভাব, মানে ধরুন বিভিন্ন ধরনের, ধরুন যে পরপর যে ছবিগুলো বাংলাতে আসছে বা চলছে, সেখানে ধরুন আমি বলছি মোটিভেশনাল কোনো ছবি বা ডেফিনেটলি বায়োপিক, এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ না হয়ে কার্যত ফ্যামিলি ড্রামার উপর দিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চলছে। সেফ ছবি বানানোর Safe চেষ্টা ছবি হচ্ছে। চালানো হচ্ছে। সেফ ছবি বানানোর জন্যে একটা বড় জায়গা আবার এই অর্থনীতি। যদি কমার্শিয়াল ছবি খুব টকবক করে চলে, সাথে অনেকগুলো এক্সপেরিমেন্টেশনের জন্য একজন প্রডিউসার তখন দুরকমভাবে নিজেকে ভাগ করে নেন, যে বছরে আমি 3টে ছবি, এই কমার্শিয়াল ইয়েটা উঠে এলো, এবার আমি 2টো ছবি হয়তো অ্যাওয়ার্ডের জন্য বানাচ্ছি, একটা ছবি আমি বিদেশের জন্য বানাচ্ছি। যেখানটায় ওই ফান্ডটাই আসছে না, তখন সবাই এক্সট্রাভ্যাগেন্ট ছবি করতে গেলে তো প্রচুর সেখানটায় পয়সাও ঢালতে হয়। এবার মাল্টিপ্লেক্স যেখানে খুলে গেছে, আপনি পাশের হলে দেখতে পাচ্ছেন একটা 200 কোটি 300 কোটির ছবি, 500 কোটির ছবি, ইংরেজি হচ্ছে, সাউথ ইন্ডিয়ান ছবি দেখছেন, বাংলা হচ্ছে, তার পাশে একটা 70 লাখ কি 2.5 কোটির ছবি। মানে আমি বেলনচাকি মাথার উপর ঘোরাতে ঘোরাতে একটা মানে যুদ্ধ বিমানের সাথে লড়তে বেরোচ্ছি, হ্যাঁ, তাতে যুদ্ধটা যা হওয়ার কথা তাই হচ্ছে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আপনার থেকে আমি এক্সপিরিয়েন্সটা জানবো, সেটা হচ্ছে যে শেষ কয়েক বছরে, আমি অন্তত 1-2 বছরে দেখছি থিয়েটারের প্রতি আগ্রহ মানুষের বাড়ছে। এটা কি আপনি লক্ষ্য করতে পেরেছেন? আগের থেকে একটু বেশি ভিড় হচ্ছে, জেন জি অর্থাৎ কম বয়স্ক ছেলেমেয়ের একটু বেশি যাওয়া চোখে পড়ছে। আমি ওরকমভাবে সত্যিই বলতে পারবো না, কারণ আমি দীর্ঘ 12 বছর প্রায় এমন একটা নাটক করেছি না, 157টা শো হাউসফুল হয়েছিল, উইঙ্কল টুইঙ্কল। এবং ব্রাত্যবাবু এসেছিলেন, হ্যাঁ, আমি আমাদের এখানে। তার পরবর্তীকালেও দেবেশের সাথে যখন কাজ করেছি, তুগলকেও অলমোস্ট হাউসফুল পেয়েছি আমি। হ্যাঁ, আমাদের আগেও আবার মেঘনাদদার সময় ছিল, যখন নাকি মেঘনাদদার কিছু নাটক ওই রকমভাবে দাপিয়ে চলছে। সবসময় এত দল, তার কিছু দল প্রচুর বিজনেস করেছে, কিছু দল করেনি। এখন আমার ধারণা খুব ইয়াংদের একটা ব্যাচ এসছে, যাদের একটা খুব ডেডিকেটেড একটা অডিয়েন্সও রয়েছে, যাদের জন্য পেপারে বিজ্ঞাপন দিতে হয় না, যারা সোশ্যাল মিডিয়ায় দেখে আসে, তারা কলেজ পড়ুয়া ছাত্ররা, এবং তারা অনেক বেশি উত্তেজনায়
টকবক করে ফুটছে এবং তারা ইন্টারেস্টেড হচ্ছে, নতুন ছেলেরা আসছে, নতুন চিন্তাভাবনা নিয়ে আসছে। ওই যে বললাম একটা ঢেউয়ের মতো করে আসতে থাকবে। এখন মানে এই সৌরভ পালোধিরা স্পেশালি যে থিয়েটার করছে সেটা খুবই প্রমিসিং। দেবাশিস যে নাটক করছে খুব মানে সেগুলো ব্যবসায়িকভাবে সাফল্য পাচ্ছে। আরও অনেক দল হয়তো পাচ্ছে, আবার কিছু দল হয়তো পাচ্ছে না। কিন্তু সত্যি সত্যি সামগ্রিকভাবে সেটা কতটা এদিক বা ওদিকে সেটা একেবারে শুধু যারা থিয়েটার নিয়ে কাজ করেন না তারা বেটার দিতে পারবে। কিন্তু আমার ধারণা সত্যি যেটা বললেন সেটাতে অনেকটাই সত্যি আছে যে থিয়েটার নিয়ে আবার একটা আগ্রহ বেশ তৈরি হয়েছে, কারণ টোটাল প্রেজেন্টেশনের ধরনে অনেকটা পরিবর্তন, স্টেজ লাইট সাউন্ড এগুলো। আর ইনফ্যাক্ট থিয়েটার বলুন বা সিনেমা বলুন, এটা তো শুধু অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে নয়, এটা একটা এন্টায়ার টিম, সেখানে টেকনিশিয়ানসরা আছেন সেগুলো নিয়ে। ধরুন আমি যদি জিজ্ঞেস করি যে এই যে এত বছরের অভিনয় আপনার জীবন, সেখান থেকে আপনার তো একটা ভিশন বা স্বপ্ন নিয়ে অভিনয় করতে আসা, তো সেই স্বপ্ন বা অভিনয় আপনি যেটা বলেছিলেন যে অভিনয় বিক্রি করব না বা পরে অভিনয়কেই প্রফেশন বানানো, আপনি কি আপনার নিজের অভিনয় নিয়ে যে এক্সপেকটেশনগুলোটা রেখেছিলেন সেটা আপনার মনে হয় ফুলফিল হয়েছে? আমি না খুব বড় করে স্বপ্ন দেখে আসিনি। তার কারণ আমি প্রথম যখন কাজ করতে শুরু করেছিলাম, এখনও সেটার থেকে ধারণা খুব বদলেছে তা নয়, কিন্তু আমার হোপলেস অ্যাক্টরই মনে হতো নিজেকে। তা সেক্ষেত্রে আমি তখন একটু ওই একদম খুব বেসিক একটা গানের চর্চা বা শিক্ষা ছিল বলে থিয়েটার করতে আসায় তখন ওটা তো সম্ভব হতো না। বিদেশের থিয়েটার স্কুলে নাচ গান সব কিছুরই ক্লাসের মধ্যে দিয়ে যেতে হয় কোর্সে। তা আমাদের এখানে তো সবটা ওরকম থাকে না। তার মধ্যে সর্বোপরি আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে বিদেশে এই ড্রামা বা থিয়েটারটাকে খুব সিরিয়াসলি দেখা হয়, প্রচণ্ড সিরিয়াসলি নেওয়া হয়। এখানে যদি কেউ মানে আমার এক জেঠুর ছেলে, সে অভিনয় করতে চায় এবং সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তার আত্মীয় স্বজনরা বারবার পুশ করছে যে ভুলেও অভিনয়টা করিস না, ইঞ্জিনিয়ারিংটা পর। কিন্তু বিদেশে আমি যে কজন আমার অল্প বিস্তর বন্ধুবান্ধব রয়েছে, আমি তাদের কাছে দেখেছি যে তারা এই ড্রামা বা থিয়েটারটাকে একটা প্রচণ্ড সিরিয়াসলি ফর্ম অফ আর্ট হিসেবে দেখে এবং তারা মনে করে যে এটা ততটাই সিরিয়াসলি করা উচিত যতটা সিরিয়াসলি আমি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়লে করতাম বা ডাক্তারি পড়লে করতাম। খুব যদি ভুল না করে থাকি, আমাদের এখানে সতু সেন সেট এবং লাইটে খুব বড় দিকপাল ছিলেন। তিনি সম্ভবত ইঞ্জিনিয়ার ছিলেন, কাজে তখনও সেই স্বপ্নটা মানুষ দেখতেন। এবং ফিল্মের ক্ষেত্রে তো বটেই, তপন সিনহা নিজেই সাউন্ড নিয়ে পড়াশোনা করে তারপরে এসে উনি সাউন্ড রেকর্ডিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ শুরু করে তারপর নির্দেশনায় এসেছিলেন। তা টেকনিক্যাল কাজে তখন কিন্তু সবাই এভাবেই ধরে নিত যে তার ওই দখলটা ফিজিক্স বা এইগুলোর ওপরে দখলটা চাই, মানে তাকে ওই পড়াশোনাটা করে আসতে হবে। পুরোটা যেটা বলছেন না, সবটা ইকোনমিক্স। আজকে সিনেমা বা ইভেন থিয়েটার, বিদেশের সিনেমা থিয়েটার, আমি বিদেশে গেলে তো থিয়েটার দেখার চেষ্টা করি, যে পয়সা সেখানটায় রোটেট হয় সেটা এখানে যদি করে দেন, এখানেও দেখবেন অতটাই গুণী ছেলে মেয়েদের বাড়ি থেকে আসতে গেলে, এখানটায় তো মানে প্রাথমিকভাবে বাড়িতে তার মঙ্গলাকাঙ্ক্ষী যারা, তাদের মনে হচ্ছে একটা স্বপ্নর পেছনে দৌড়তে গিয়ে হয়তো কত ধানে কত চাল সে বুঝতে পারছে না, বাকি জীবনটাকে এমন একটা অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে যে সেটা আমরা যদি এখনও তাকে আটকাতে পারি তাহলে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারবো। এমন একটা জায়গায় দাঁড়াতো যে একজন ইঞ্জিনিয়ারের থেকে একজন অভিনেতা সত্যি সত্যি ফ্লুক নয়, মানে 40,000 লোক দৌড়চ্ছে তার মধ্যে থেকে একজন বেরোলো, সেই রকম জায়গা নয়। বোঝা যাচ্ছে ঠিক ইঞ্জিনিয়ারিংয়ের বা ডাক্তারির মতো যেরকমভাবে মনে করা হয়, বা যদি একজন কেউ WBCS পড়ে ঠিক সেরকমভাবে পড়ে পাশ করলে তার একটা মোটামুটি সারা জীবনের গ্রাসাচ্ছাদনের সম্মানজনক একটা ভবিষ্যৎ রয়েছে, এটাকে সম্মানজনকভাবেই দেখা হতো। এখন প্রত্যেকের যেহেতু ওই সন্তান একটি দুটি করে, নিজেদের সমস্ত চাওয়া এবং না পাওয়া সবটাই আমরা চাই তার মধ্যে দিয়ে জাগতো। ওই আমাদের সব কিছু যাতে সেই স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো আমাদের পূরণ হলো না, সেই স্বপ্নগুলো এই রকম একটা, এখন তাও অনেক সচেতনতা বাড়ছে, তাকে তার মতো করে বাড়তে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি বলা হয়, কিন্তু তারপরেও আমরা সম্পূর্ণ তো নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, ওটা একটা ভেতরে থাকবেই। কারণ প্রাথমিকভাবেই ওই
ভাবেই আসে, মানে ওটাও যদি আমরা ভেবে থাকি যে কাউকে তার মতো করতে দেওয়া হোক, তাহলে আমার স্বপ্ন হচ্ছে তাকে তার মতো করতে দেওয়া হোক, ওটাই হচ্ছে স্বপ্ন। নইলে ওই একটা তার নিজের বিভিন্ন অপূর্ণতাগুলোর কোনোটা একটা তার মধ্যে দিয়ে দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে কোথাও না কোথাও ইনসিকিউরিটি কাজ ছদ্মবেশে চলে করছে। আসে। আর অভিনয় যদি ধরুন আজকের ডেটে যারা আসছে, আপনার কি মনে হয় যে টাফেস্ট চ্যালেঞ্জটা কোথায় অভিনয় জীবনে, বা আপনি নিজে ফেস করেছেন? আমাদের প্রায়শই দোকানে বাজারে পথে ঘাটে কোথাও একটা গিয়ে যখন নাকি আমরা কোথাও অনেকের সাথে মিটঠিট করি, এরকম একটা কথা আমাদের শুনতে হয়, দেখুন না আমার ভাগ্নেটা পড়াশোনা করছে না, ঢুকিয়ে দিন না ওকে একটু কোথাও। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে পড়াশোনাটা করতে হয় না। 2 নম্বর হচ্ছে দেখতে শুনতে ভালো, বেশ ফর্সা লম্বা আছে, ঢুকিয়ে দিন না কোথাও। তাহলে বোঝা গেল দেখতে সুন্দর হতে হয় এবং পড়াশোনাটা না জানলেও চলে। তো এইবার যতদিন না মানুষ এটা বুঝতে পারছেন বা যারা উৎসাহী হচ্ছেন যে এই দুটোর একটাও অভিনয়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোট আনকোট যাকে প্রথাগত ধারণায় খুব সুন্দর বলে ধরা হচ্ছে না, হ্যাঁ, সুন্দরের যে পরিকাঠামো রয়েছে, নর্ডিক চেহারা হবে, সেগুলোর বাইরে যেই সব মানুষরা রয়েছেন তারাও চিরে রেখে দেওয়ার মতো অভিনয় করতে পারেন এবং তারা নিজেদের একটা অভিনয় সত্তা এবং জীবন বা কেরিয়ার একটা তৈরি করতে পারেন। 2 নম্বর, এটা বোকা মানুষদের জায়গা নয়, একটু শিক্ষা দীক্ষার ব্যাপার রয়েছে, একটু তৈরি হয়ে আসতে হবে। মানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় নাচতে পারো, গাইতে পারো, ছবি আঁকতে পারো, সে হয়তো কখনো বলবে না, যদি সে না শিখে থাকে এবং বলবে আমি শিখিনি। অভিনয়টা প্রায় প্রত্যেকেই বলবে একবার ট্রাই করে দেখতে পারি, যদি তার উৎসাহ থাকে। কাজেই তৃতীয় ধারণাটা হচ্ছে এটার জন্য কোনো শিক্ষার দরকার নেই, কারণ ছোটবেলা বাবা কেমনভাবে অফিস যায় দেখাও, সে তখন হেঁটে দেখিয়েছিল বলে সবাই বলেছিল ওই তো দারুণ অ্যাক্টিং করে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাবার হাঁটাটা নকল করে দেখাচ্ছে। তা সেইটাকেই অভিনয়ের পরাকাষ্ঠা বলে, মানে অভিনয় মানে যে শুধু ক্যারিকেচার নয়, অভিনয় মানে যে সে স্মার্টলি তাকে ক্যারি করছে শুধু সেটা নয়, অভিনয় মানে যে সমস্ত কিছু রক্ত মাংস, তার ইতিহাস এবং তার সোশিও ইকোনমিক স্ট্রাকচার নিয়ে আরেকটা মানুষ হয়ে ওঠা। একদমই তাই। সেইটার জন্যে যে অনেকগুলো জিনিস খানিকটা জানা দরকার, সচেতন থাকা দরকার, একটা পড়াশোনা এবং একটা প্র্যাকটিস দরকার, একটা চর্চা। এটা আমি দেখেছি যে ধরুন একই দক্ষতার একই ধরনের, মানে আমি যদি আমাদের ফিল্ডের কথা বলি, যে ধরুন কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তিনি একটি কন্টেন্ট তৈরি করছেন, শুধুমাত্র কেউ যদি বাংলা বা কোনো রিজিওনাল কন্টেন্ট ক্রিয়েট করেন, তার ভিউজ প্রচুর থাকলেও মানুষ তাকে রিজিওনাল কন্টেন্ট ক্রিয়েটার বলে। আর সে যদি হিন্দিতে করে তাহলে তাকে ন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার বলে। অর্থাৎ হিন্দি বা কিছু ক্ষেত্রে ইংরাজিটা জানলে তার ফলাফল স্বরূপ যেটা পাওয়া যায় সেটা অনেক বেশি একই এফোর্ট দিয়ে। তো সেটা তো নিশ্চয়ই আপনাদের অভিনয়ের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন। হ্যাঁ, বিভিন্ন সময় করেছি তো বটে, কিন্তু আমি সেটাতে খুব গুরুত্ব দিইনি। মানে আমাকে যখন মানে বিভিন্ন সময় বলা হয়েছে, লোভ দেখানো হয়েছে বা একটু শাসন করা হয়েছে, বকাবকি করা হয়েছে যে হিন্দিতে আরও কত দর্শকের কাছে পৌঁছতে পারতে, কেন তোমার এটা নিয়ে এত অবহেলা, সবাই সুযোগ পায় না, তখন আমার মনে হয়েছে যে আচ্ছা, ঋত্বিক রোশনের মা কি তাকে একই রকম বকাবকি করছেন হলিউডে না যাওয়ার জন্যে? কারণ তাহলে তো আরও বড় একটা গ্লোবাল স্টারের জায়গায় তিনি পৌঁছতে পারতেন। তা এটা মজা করে বলা, মানে আমি বলছি যে এই হীনমন্যতার দিকে যদি আমি ঘুরে তাকাই তাহলে তো সবসময় সেটা মনে হবে, বরং কত বাংলা ভাষাভাষী রয়েছে যাদের কাছে আমরা পৌঁছতে পারলাম না, সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে বা ওটাকে যদি কোনো একটা শেপ দেওয়া যেত, ওটার রুটটা যদি বার করা যেত, বা ওটার পোকাগুলো বেছে যদি এটাকেই একটু কি বলবো সুন্দর করে এটাকে বেড়া ঠেরা দিয়ে চমৎকার করে গড়ে তোলা যেত, তাহলে এটা নিয়েই গৌরব করতে পারতাম। এই অক্ষমতা বা এই দুর্বলতা নিয়ে ভাবতে হতো না যে কেন অন্য একটা ভাষায় আমি অভিনয় করছি না, সেখানটায় পৌঁছচ্ছি না। ওকে, আচ্ছা, আপনি কি কোনো ধরুন এই যে বলিউডে কাজ করেছেন, হিন্দি বা বাংলা ছবির ক্ষেত্রে প্রফেশনালিজমের কোনো ডিফারেন্স দেখতে পেয়েছেন? আমি শুধু টাকার অঙ্কের কথা বলছি না। ইকোনমিক্স আবার বলবো, তার কারণ এখানটায় যেহেতু বাজেটের একটা ব্যাপার থাকে, এখানটায় হয়তো একটা মিক্স ব্যাগ তৈরি করতে হয়। যে যদি আমি দেখি এই বাজেটের মধ্যে করতে হয়, তখন না ওই আমাদের আইপিএলের টিম বাছার মতো, যে আমার কাছে রয়েছে এতটা টাকা, আচ্ছা এই ক্রিকেটারকে তুলে ফেললাম, এতটা টাকা চলে গেল, তাহলে বাকি টাকা দিয়ে দেখো আর কি করে 10 জনকে বা 9 জনকে ইয়ে করতে পারছি। তা ওই রকম হয়ে যায় খানিকটা। আর ওখানটায় সব
কজন শ্রেষ্ঠ মানুষকেই প্রায় প্রত্যেকে বুক করার চেষ্টা করে, কারণ বাজেটটা বেশিরভাগ ক্ষেত্রেই, অন্তত আমি যে প্রজেক্টগুলোয় কাজ করেছি সেখানটায় মানে কোনো ফ্যাক্টর নয়। কাজেই চারপাশে যদি সবকটা প্রতিভাবান মানুষ বা অ্যাভারেজ মানে মানুষের ইন্টারাকশন হতে থাকে, একজন আরেকজনকে ভীষণ সেটা কি করবে। একটু মজার কথায় আসি, প্রায় শেষের দিকেই এসছি। ধরুন বহু ক্ষেত্রে আপনি নেগেটিভ ক্যারেক্টার করেছেন, এরকম কখনো হয়েছে যে দূরে কোথাও গেছেন বা গ্রামে গঞ্জে গেছেন, লোকে আপনাকে সত্যি করে সেই ভিলেন ক্যারেক্টারটা মনে রেখেছে, বা এই ক্যারেক্টার করা নিয়ে কোনো মজার ইনসিডেন্ট? অনবরতই হয়েছে নেগেটিভ ক্যারেক্টার, যেহেতু দীর্ঘদিন মানে আমি আমার যত ছবি করেছি, অনেকগুলোই ছবি করে ফেলেছি এতদিনে, তার মধ্যে অন্তত 60% তো নেগেটিভ ক্যারেক্টার করেছি। কাজেই তার একটা ইমেজ তৈরি হয়ে যায় এবং মানুষ ওই ইমেজটাকেই আসল বলে ভাবতে ভালোবাসে, কারণ অভিনয় শিল্পটা তার কাছে একটু ধোঁয়াটে, একটু রহস্যময়। তার কোনো একটা চরিত্র দেখে খুব ভালো লাগলে সে মনে করতে থাকে, নায়কের ক্ষেত্রেও তাই হয়, নেগেটিভের ক্ষেত্রেও তাই হয়, আসলে ওই রকম নইলে কি এতটা ভালো পারতো। হ্যাঁ, আর গালি ঠালি তো মানে ভালোবেসে দিচ্ছেন দেখেছি আর কি। কিরকম? ওই দেখো ওই বদমাইশটা মিঠুনের কাছে মার খায় বলে মুখে আঁচল চাপা দিয়ে মানে মাসিমারা খুব হাসছেন টাসছেন। সেটা তখন তাদের সাথে গপ্প গাছা করে দেখেছি, মানে তাদের প্রচ্ছন্ন মানে ইয়েই রয়েছে আর কি, সেটার সম্বন্ধে প্রশ্রয় টশ্রয় রয়েছে, কিন্তু তারা এটা ভাবেন যে সত্যি করে হ্যাঁ, মার আমি যে খায়। খারাপ লোক সে ব্যাপারে তাদের কোনো সন্দেহ না, নেই, নিশ্চয়ই, নিশ্চয়ই। সেগুলো সম্বন্ধে তারা নিশ্চিত। এবং আগে খুব হতো এই কমার্শিয়াল ছবি যখন নাকি মাল্টিপ্লেক্সের কালচারটা আসেনি, সেখানটায় তো মানুষ একটু সিটি কালচার থেকে মানে সিটি কালচার থেকে একটু নিজেকে অদল বদল করে যায়, পুরোটার মধ্যে মনে হয় যে ওটা ঠিক যাচ্ছে না। কিন্তু যখন নাকি সিঙ্গল স্ক্রিনে আমরা ছবি দেখতে গেছি, আমার প্রথম দিকের ছবি, তখন আমি দেখেছি যে আমার এন্ট্রি, মাকে নিয়ে গেছি, গালাগাল দিয়ে ধুয়ে দিচ্ছে প্রায়, মানে সেই ছোটবেলায় যেরকম আমাদের চোখে হাত চাপা দিত কখনো দাদা দিদিরা, প্রেমের দৃশ্য টিশ্য হচ্ছে, আমি পারলে মায়ের কানে হাত চাপা দিই আর কি, যে গালাগালি আর শুনো না তুমি। কিন্তু সেটা আমি প্রশংসা হিসেবেই গ্রহণ করছি। আচ্ছা, নিজের ছবি নিজে লুকিয়ে দেখতে গেছেন কখনো? লুকিয়ে টুকিয়ে দেখতে জানি, আমি টিকিট কেটে দেখি এখন তো, মানে এখন তো প্রিমিয়ার বা ইত্যাদি প্রিমিয়ারে আমি অনেক সময় যাওয়া হয়ে ওঠে না, চেষ্টা করি যেতে, কিন্তু কি হয় কোনো একটা শুটিংয়ের সাথে যদি ক্ল্যাশ হয়ে যায়, আমি বললাম এবার যে প্রিমিয়ার রয়েছে, ছুটি দেবে, এবার যদি ছুটি পাই ভালো, যদি না পাই তাহলে শ্যুটটাই করবো ডেফিনেটলি। তা অনেক সময় এরকম হয়েছে যে দেখতে পারিনি, বা আমার হয়তো বাড়ির লোকজন প্রিমিয়ারে, ওরা পারতপক্ষে এই জগতের একেবারেই ইয়ে করতে চায় না, স্ত্রীকন্যা, পরে ওদের নিয়ে হয়তো আমার বাড়ির সামনের কোনো মাল্টিপ্লেক্সে ঢুকলাম, দেখলাম। মাল্টিপ্লেক্সে আসলে মানুষ নিজেকে এক্সপ্রেস করেন কম, অনেক, মানে হাসি কান্না চিৎকার চেঁচামেচি, মানে ওই যে সেলিব্রেশনটা ছিল সিঙ্গল স্ক্রিনে আমরা যেটা দেখেছি, সেটা নেই, সেটা এটা অনেকটা মেকি হয়ে গেছে, সবাই আমাকে সবাই দেখছে, বা ওই যাই হোক, মানে যেটা ওই আপনার ট্রেন আর প্লেনের তফাৎ, মানে এয়ারপোর্টে গেলে দেখবেন একজন মানুষ বদলে যায়, একটু চুপচাপ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। না, আমি এইটা জিজ্ঞেস করছি যে ধরুন একটা তো এক্সপিরিয়েন্স বললেন যে নিজের ছবি নিজে দেখতে গিয়ে, তো এরকম হয়েছে যে চোখে জল আসা অভিজ্ঞতাও হয়েছে। আমি ইউজুয়ালি আমার বাড়ির কাছে যে মাল্টিপ্লেক্সটা আছে, ওরা যেহেতু চিনে টিনে বা এমনিতেও মুখ চেনে, আমি একটাই খালি প্রিভিলেজ দিই যে ওই শোটা ভাঙার পরে ওরা তো সামনের এক্সিটটা খুলে দেয়, আমি একটু ওয়েট করে যাই, কারণ আমি একদম টাইটেলের লাস্টটা অবধি দেখি। তারপর বেশিরভাগ সময় ওরা অন্য দিক দিয়ে বেরোনোটা অ্যালাউ করে না, আমি সেই অন্য দিকটা দিয়ে বেরিয়ে চলে আসি, যেদিক দিয়ে ঢোকার রাস্তাটা আর কি। ওপেনটি বায়োস্কোপ দেখতে গেছি, সাথে আমার স্ত্রী কন্যাও গেছে। তা শো ছিল ওই আমাদের সল্টলেক সিটি সেন্টারে, একটু শীতের দিকেই বোধ হয়, মানে শীতকালের রাত, এবং শোটা শেষ হয়েছে তখন 10:20 বা 10:40 এরকম কোনো একটা সময়, মানে একটু তখন দোকানপাট বন্ধ হয়ে গেছে, হ্যান ত্যান। তা আমার কি কারণে সেদিন মনে হয়েছে আর এদিক দিয়ে না বেরিয়ে আমি ওই যে দিক দিয়ে ইয়ে হয়েছে একটু ওয়েট করে গেছি, পুরোটা হওয়ার পরে হল যখন ফাঁকা হয়ে গেছে ওদিক দিয়ে নেমেছি। তার আগে হল থেকে একটা জিনিস করেছিল, আমি একদম পেছনের মিড সিটটায় বসেছিলাম, শোটা শেষ হওয়ার পরে তারা ওপরের আলোটা জ্বেলে দিয়েছিল। তা অনেকেই উঠে দাঁড়িয়ে আমাকে দেখেছেন কিন্তু কিচ্ছু বলেননি। এবার তারা বেরিয়ে গেছেন। এবার আমি যখন বেরিয়েছি
তখন দেখলাম কত বলতে পারবো না, কিন্তু একটা বড় অংশের মানুষ, অনেকে চলে গেছেন, একটা বড় অংশের মানুষ যাননি, তারা ওখানটা আমার জন্য অপেক্ষা করছেন, বাইরে আলোটা নেভানো। আমি গেলাম, সবাই হাততালি দিলেন, আমার চোখে জল চলে এলো। আমি বললাম যে আমার জীবনের সব থেকে বড় পুরস্কার, আমি আমার গোটা ইউনিটের তরফ থেকে আপনাদের এই সম্মানটা গ্রহণ করলাম। তারপরে তারা চলে গেলেন। গ্রেট। এর পরে আমার মনে হয়েছে মানে ওটা সত্যি সত্যি এখনো আমার কাছে, আরো ছোটখাটো এরকম ইনসিডেন্ট তো অনেক রয়েছে, কিন্তু এটা আমার কাছে এক্সপেক্ট করিনি একদম। কারণ আবারও বলছি, মাল্টিপ্লেক্সের উচ্ছ্বাসের ধরন ওটা নয়। এবং যারা ধরুন অপেক্ষা করছে তারা বেশিরভাগই সল্টলেকে যারা দেখতে আসেন না, সল্টলেক তো একটু বৃদ্ধাশ্রমের দিকে চলে গেছে, কাজে একটু বয়স্ক মানুষরা। আমার মনে হচ্ছে যদি আমি এদিক দিয়ে না বেরোতাম আহারে, ওটাও মনে হয়েছে পরে কি অন্যায় করতাম। সোশ্যাল মিডিয়া থেকে আপনি দূরে কেন ব্যক্তিগতভাবে? না না, আপনার কি মনে হয়? আমাকে না কখনো টানেনি এটা। প্রথমত হয়তো যেহেতু প্রি কম্পিউটার জেনারেশন, নতুন গ্যাজেট অ্যাপ এগুলো সম্বন্ধে হয়তো একটা ভীতি বা সাইকোলজিক্যাল ব্লক রয়েছে। মানুষ যখন এটা সম্বন্ধে উৎসাহিত হতে শুরু করেছে, ফেসবুক, ইনস্টা, টুইটার, অমুক তমুক হেনা তেনা, আমার মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে যে প্রত্যেক দিন খান পঞ্চাশেক অকারণ, বেকার এবং অসহ্য গুড মর্নিং ঢুকছে, সেটাই আমায় এতটা বিরক্ত করে রাখছে। এরপরে যদি আমি, এটা তো তাও একটা পরিচিত মানুষের লিস্ট, তাদের বলে বোঝাতে পারছি না যে ওটা দরকার নেই। যদি কিছু বলার থেকে, কারণ আমি খুলে দেখছি প্রত্যেকটা বোকার মতো, হ্যাঁ, এবং দেখছি তিনি ওটা 250 লোককে পাঠিয়েছেন, হ্যাঁ, মানে আলাদা করে ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই, কোথার থেকে একটা ফরওয়ার্ড করে ইয়ে করেছেন, হ্যান ত্যান। যাই হোক, আমি কোনো রকম অসম্মান না করেই বলছি, এই কালচারটা তো বাঙালির কখনো ছিল না। মানে বাঙালি আবার কবে ব্রিটিশদের মতো জানলা দিয়ে বেরিয়ে বিজনবাবু সুপ্রভাত, এরকম তো গল্পে বা নাটকে দেখা যায়। এরকম মাঝখান থেকে গল্প শুরু হতো তো বাজারে, তারপরে তোমার ছোট মেয়ের কি খবর বলো, জামাই ফিরেছে, এইরকম একটা গল্প শুরু হতো। সুপ্রভাত সুপ্রভাত বলে তো ছিল না। তা এইটাই আমাকে এতটা মানে একটু মানে দিশেহারা করে রাখতো। তারপরে আবার মনে হচ্ছে আমি ওটা হ্যান্ডেল করতে পারবো না, এবং তাতে লোকে কিছু একটা লিখলো এবং ভাবলো যে ব্যক্তিগতভাবে একটা যোগাযোগ তৈরি করে ফেলা সম্ভব। এবং আমি যে ধরনের চরিত্র করি তাতে বোঝা অতটা সম্ভব নয়। আমি খুবই লাজুক মানুষ, আমি খুব কমফোর্টেবল নই আর কি, মানে এসব হুল্লোড় ঠুল্লোড় ভার্চুয়ালি বা সামনাসামনি কোনোটাই আমি খুব হ্যান্ডেল করতে একটু ঘেঁটে যাই। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে এটার মধ্যে আমার ঢোকাটা ঠিক হবে না। মানে আমি বলছি যে লাভ হতো অনেক কিছু, যেমন আজকের দিনে যখন বিজ্ঞাপন এত খরচ সাপেক্ষ হয়ে গেছে, আমার যে ফেকগুলো রয়েছে তাতে আমার বন্ধু বান্ধবরা বলেছে তার যা মানে ফলোয়ারের সংখ্যা, সেটা যদি আমার হতো, তাহলে আমি যদি একটা ধরুন নাটক করলে অমুক দিন শো আছে বললে, অন্তত তার থেকে 2টো লোক তো উৎসাহিত হয়ে টিকিট কাটতো। সেই 2টো লোক আমার দল হারাচ্ছে বা আমি হারাচ্ছি। কিন্তু ওই আবার দাড়িপাল্লা চাপালে যে বালাইটা তার জন্য নিতে হবে বলে চারদিকে শুনি, সেই বালাইটা, ওটা নাটক হয়েছে, হ্যাঁ নাটক, ছেড়ে দাও এসব, কে করতে বলেছে, এই গালাগালির জন্যে আমার তার থেকে থাক বাবা, অন্য জায়গা থেকে খবর পেয়ে যে আসবে, নইলে তার দেখার দরকার নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আরও ইচ্ছা রয়েছে যে আরও একটু আড্ডা দেবো এরপরে, তবে আজকে সময়ের খাতিরের জন্য এখানে শেষ করতে হচ্ছে। কিন্তু যেভাবে মজা এবং হাসির মধ্যে দিয়ে আমাদের কাটলো, তাতে আপনার কাছে রিকোয়েস্ট রইল পরে কিন্তু আবার আসতে হবে। ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।